আজ নিশ্চয়ই আসবে। রাতের বেলা আসে, সাইট থেকে আসার পরে। এবার আমরা কি করব? একটা উপায় আছে। কি? পালিয়ে যাই। কিন্তু মনে হচ্ছে এসে পড়েছে। তুমি ভেতরে যাও, আমি দেখছি। আরে আমি যাচ্ছিলাম। হ্যাঁ ভাই বলো। আমার টাকার কি খবর? না আসলটা দিলে না সুদটা দিলে। হজম করার ইচ্ছা আছে নাকি? এটা ভালো করে জানো তো যে তোমার বাবাকেও আমি টাকা ধার দিয়েছিলাম, এবার তোমাকেও দিয়েছি। কখন ফেরত দেবে বলো? কিন্তু দাদা, এখন আমার কাছে টাকা নেই। আরে কখন থেকে সেই একই কথা বলে যাচ্ছ? এটা বলো, টাকাটা কবে দেবে? দিয়ে দেবো আপনার টাকা, সত্যিই দিয়ে দেবো। আমার কথাটা মন দিয়ে শোনো আর বোঝো, ঠিক আছে? এবার তুমি তোমার লিভার বিক্রি করো, নিজের কিডনি বিক্রি করো বা রক্ত বিক্রি করো, আমি শুধু আমার টাকাটা চাই, বুঝলে? দাদা, আমার প্রাণটাই নিয়ে নিন। তোমার প্রাণ নিয়ে আমি কি জেলে যাব নাকি? একটা রাস্তা আছে যাতে তুমি আমার পুরো দেনাটাই শোধ করতে পারবে। তুমি তোমার বউকে আমার কাছে বন্ধক রেখে দাও। দাদা, আমি ধার নিয়েছি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমাদের মান সম্মান নেই। আরে বন্ধক মানে কি ভাবলে তুমি? হ্যাঁ, আরে বন্ধক রাখার অর্থ হলো তোমার যে বউ আছে না, ও আমার বাড়িতে থাকবে, বাড়ির সমস্ত কাজকর্ম করবে, আর আস্তে আস্তে সমস্ত দেনা শোধ হয়ে যাবে। দাদা, এটা হতে পারে না। আপনি আপনি আমাকে রাখুন না। আরে তোমাকেও রাখবো, তুমিও থাকবে আর তোমার বউও থাকবে। তুমি আমার কোম্পানিতে কাজ করবে আর তোমার বউ আমার বাড়ির কাজ করবে, তাও পুরো 18 মাসের জন্য। আর 18 মাস পর যখন সমস্ত দেনা শোধ হয়ে যাবে, তখন তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। বলো। দাদা, এটা হতে পারে না। দাদা, আমি আমি যাচ্ছি আপনার সঙ্গে। আমাকে আমাকে রাখুন না, 2 মাস বেশি হলেও চলবে। তুমি তো এসেছিলে না টাকা নেওয়ার জন্য, মনে নেই? নিজের বরের দিব্যি খেয়েছিলে, এখন কি হলো? হ্যাঁ, টাকা তো আমি দিয়ে দেবো, কিন্তু ফেরত কে দেবে? দেখো, তোমার স্বামীকে তো আমার একটু বিশ্বাস হয় না। আমি আমি দিয়ে দেবো স্যার। আচ্ছা, তাও স্বামীর দিব্যি? না না, আমি আমার স্বামীর দিব্যি খাবো না। তাহলে ঠিক আছে, আমার কাছে কোনো টাকা নেই, যাও এখান থেকে। না 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 না, আমি 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 দিব্যি খাচ্ছি। স্বামীর দিব্যি খেয়ে বলছি যে আমি আপনার টাকা ফিরিয়ে দেবো স্যার। দিব্যি দিয়েছিলে তো? সেটা কি মিথ্যে ছিল নাকি? ভালো করে শোনো, কি বলছো? টাকা নেই, টাকা নেই, টাকা নেই। এবার যদি ওর কিছু হয়ে যায় না, আমাকে কিছু বলো না। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি এখন। তোমরা দুজন ভেবে নাও যে কি করবে, ঠিক আছে? আমি তোমার দিব্যি খেয়েছিলাম,
ওনার টাকা যদি আমরা ফেরত দিতে না পারি তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না। একটা উপায় আছে, কি? মরে যাই চলো। না না, এসব কথা কি করে বলছো তুমি? আমরা আমরা মরবো না, আমরা বেঁচে থাকবো। তুমি তুমি কোনো চিন্তা করো না, এসব কথা তুমি ভুলে যাও। শুধু 1.5 বছরের তো ব্যাপার। বিষয়টা 1.5 বছরের নয়। তুমি কি নিজেকে ভরসা করো না? আরে না, বিষয়টা শুধু বিশ্বাসের নয়। আমি আমি ওকে বিশ্বাস করি না। তুমি আমার কথা একটু শোনো। এই সিঁদুর, এই মঙ্গলসূত্র, এগুলো হলো আমার শক্তি। যতক্ষণ এরা আমার সাথে আছে ততক্ষণ কেউ আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। যতক্ষণ প্রাণ আছে আমি তোমার আর চিরকাল তোমারই থাকবো। তোমার কাছ থেকে কেউ আমায় কেড়ে নিতে পারবে না। আমি তোমার স্বামী, তোমাকে সুরক্ষা দেওয়া আমার কর্তব্য। বিয়ের সময় আমি শপথ নিয়েছিলাম তোমার সুখ, তোমার দুঃখ সব কিছুতে তোমার সঙ্গ দেব, তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখন আমি কিছুই করতে পারছি না। ভগবান। আচ্ছা, একটা কাজ করি, তুমি সকালে চলে যাও। যখন আমি ঘুমিয়ে থাকবো আমি নিজের চোখে এটা দেখতে পারবো না। আমার দ্বারা হবে না এটা। না, আমি চোরের মতো লুকিয়ে যাব না। তুমি নিজে আমায় সঙ্গে নিয়ে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, আর সেটাও মাথা তুলে, যাতে ও এই কথাটা বুঝতে পারে যে ও যা কিছুই করে নিক ও আমাদের ভাঙতে পারবে না। ও আমাদের আলাদা করে দিতে পারে, কিন্তু আমাদের ভালোবাসা মুছে দিতে পারবে না। কারণ ভালোবাসায় শরীরের সঙ্গে শরীর নয়, মনের সঙ্গে মনের মিলন হয়, আর সেই মনকে কখনোই বেঁধে রাখা সম্ভব নয়। চলে এসো ভেতরে। তুমি কোথায়? তোমার এখানে কোনো কাজ নেই? তুমি যাবে রাঁচি, ওখানে আমার একটা প্রজেক্টের কাজ চলছে, সেখানে ওয়ার্কার লাগবে। রাঁচি অনেক দূর, সেই জন্য আজকেই বেরোতে হবে, বুঝলে? ব্যাগটা দিয়ে দাও। চলো ভেতরে চলো। ধার শোধ করানোর নামে তুমি কারোর বউকে বাড়িতে আটকে রাখবে? হ্যাঁ, ছি! ও কোনো জিনিস নয়, একটা মানুষ। টাকার লোভে তুমি জিনিস আর মানুষের পার্থক্য ভুলে গেছো। তাহলে কি আমার 10 লাখ টাকা ছেড়ে দেবো? বাপ ঠাকুরদা রেখে যায়নি, কষ্ট করে কামিয়েছি সেই টাকা, আর ওকে সেই জন্যই এখানে এনে রেখেছি, যাতে আমার টাকাটা উসুল হয়। আমার না তোমার স্বভাবটাই খারাপ। এই, বাড়ির মধ্যে ফালতু কথা শুনবো না, একদম সহ্য করবো না এগুলো। এই হলো তোমার সারাদিনের শিডিউল। কি করতে হবে তোমাকে দেখে নাও। টাইম টেবিল তৈরি করে দিয়েছি, ভালো করে পড়ে নাও। পড়তে না পারলে আমি বলে দিচ্ছি, ভোর 5টার সময় তোমায় উঠতে হবে, ঠিক আছে? সবার প্রথমে ঘর পরিষ্কার করতে হবে, তারপর বাড়ির সবাইকে চা খাওয়াতে হবে। বুঝতে পারছো আমার কথা?
তারপর দুপুরের খাবার বানাতে হবে, আর তারপর সন্ধ্যেবেলা টিফিন, আর তারপর রাতের খাবার। রাতের খাবার তৈরি হয়ে গেলে পুরো রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার করে রাখবে, ঠিক আছে? আর রাত্রে শোয়ার আগে নীলমের পায়ে ভালো করে তেল লাগাতে হবে, আর তারপর মালিশও করতে হবে। চলো 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 চলো, তাড়াতাড়ি। শোনো, হ্যাঁ, ওখানটা ভালো করে পরিষ্কার করো। কোথায়? ওই ওখানে। ওটা আপনার জুতোতে হয়েছে। আপনি জুতো পরে বারবার আসছেন আর যাচ্ছেন, সেই জন্য। আপনি ভেজা মেঝেতে জুতো পরে হাঁটবেন না। আচ্ছা, এবার তুমি আমাকে হুকুম করবে? এক্ষুনি সব ভালো করে পরিষ্কার করো, বুঝলে? বেশি বকে। এক মিনিট, এসব খাবার কার জন্য? অঙ্কিতার জন্য। এইসব খাওয়াবে নাকি বাড়ির কাজের লোককে? হ্যাঁ, ও তো মানুষ নাকি? আরে মানুষ, কোনো অতিথি নয়। যাও দিয়ে আসো। তুমি নিয়ে যাও। আরে নিয়ে যাও না। আমি নিয়ে যেতে পারবো না। ছাড়ো, আমিই দিয়ে আসছি। খাবারটা খেয়ে নাও। মাত্র 3 মিনিট আছে তোমার কাছে, খেতে শুরু করো তাড়াতাড়ি। আরে কি হলো, গলায় আটকালো? পশু নাকি তুমি? বেচারি সারা দিন কাজ করে, ওকে শান্তিতে খাবারটুকু তো খেতে দাও। আসুন দিদি, আপনার পায়ে একটু তেল লাগিয়ে দিই। ছেড়ে দাও, তুমি অনেক কাজ করছো সারাদিন। তেল মালিশ করে নিন দিদি, না হলে দাদা খুব রেগে যাবেন আর টাকাও কেটে নেবেন। তাহলে তো আমাদের ধারও তাড়াতাড়ি শোধ হবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ধার শোধ করে দিয়ে বাড়ি ফিরে যেতে চাই দিদি। কত টাকা নিয়েছিলে? 10 লাখ। এত টাকা কেন নিয়েছিলে? আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, ওনার চিকিৎসার জন্য নিয়েছিলাম। তারপর পরে যখন মাঝখানে কাজ থাকতো না, তখনও কিছু টাকা নিয়েছিলাম। সেই সব টাকা মিলিয়ে আর সুদ মিলিয়ে এত টাকা হয়ে গেছে। সবাই আমার স্বামীকে বলতো যে বয়স্ক বাবার উপর এত টাকা কেন খরচা করছো, কিন্তু আমরা ওনাকে কি করে ছেড়ে দিতাম দিদি? আমাদের যা কিছু সম্ভব ছিল আমরা করেছিলাম, কিন্তু উনি আর থাকলেন না। আমাদের জীবনের পুঁজি তো আমাদের সম্পর্কগুলোই, বলুন, আর তো কিছু নেই আমাদের কাছে দিদি। কি সরল মানুষ। তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো না? ও
আমাকে খুব ভালোবাসে দিদি। ওর থেকে দূরে এসে খুব কষ্ট লাগে আমার। তবে টাকা ধার নিয়েছি যখন, শোধ করাটাও তো আমাদের দায়িত্ব, বলুন দিদি। একবারও তোর ফোনও আসেনি দেখছি। ঠিকভাবে পৌঁছে গেছে তো ও? আমি একবার ফোন করে দেখে নিই। দুধ কি করে পড়লো? আমার কোনো দোষ নেই, বেড়াল ফেলে দিয়েছে। মিথ্যা বলছো? আমি মিথ্যে কথা বলছি না। তুমি কোথায় ছিলে? আমি ঘুমাতে গেছিলাম। ঘুমোতে গেছিলে? বলেছিলাম না তোমায় রাত্রি 12টার আগে ঘুমোতে যাবে না? সব কাজ শেষ হয়ে গেছিল। আরে কাজ শেষ হয়ে গেছে মানে কি তুমি ঘুমোতে চলে যাবে? আমি বলেছিলাম না তোমায় যে রাত্রি 12টার আগে তুমি ঘুমোতে যাবে না? এক্ষুনি পরিষ্কার করো এটা। আর রান্নাঘর থেকে যেন দুধের একটু গন্ধ না বেরোয়, বুঝলে? হ্যাঁ। ঘুমোতে গেছিল ম্যাডাম। অঙ্কিতা, তোমাকে রাজরানী করে নিয়ে আসিনি এখানে, যাও কাজে। ঘুমোচ্ছে মহারানী। রাত্রে নিলামের পায়ে তেল লাগিয়েছিলে? হ্যাঁ গেছিলাম, কিন্তু উনি পায়ে তেল মালিশ করতে চাননি। আচ্ছা, ডাকো নিলামকে। হ্যাঁ। রাত্রেও তোমায় তেল মালিশ করেছিল? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ও তো বলছে যে রাত্রেও মালিশ করতে এসেছিল, তুমি নাকি বারণ করেছো? হ্যাঁ, বারণ করে দিয়েছিলাম। মিথ্যা কথা কেন বলছো?
শোনো, গাড়িটা ভালো করে পরিষ্কার করে দাও তাড়াতাড়ি। হয়ে গেছে স্যার। এদিকে এসো। এগুলো কি? হ্যাঁ, কত নোংরা লেগে রয়েছে, পরিষ্কার করোনি? আবার করো। আর ভালো করে শোনো, আজ থেকে গাড়িটা তুমি পরিষ্কার করবে, দিনে নয়, রাত্রে ঘুমানোর আগে, বুঝলে? হ্যাঁ স্যার। কি হলো, গাড়ি পরিষ্কার করার লোকটা আসেনি নাকি? ছাড়িয়ে দিয়েছি ওকে। কেন? ও আছে না, ওই পরিষ্কার করবে গাড়ি। প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা খরচা হতো, এখন সেটাও করবে। কত কাজ করাবে একে দিয়ে, রোবট নয় ও। জবে থেকে এসছে ওকে দিয়ে খাটিয়েই যাচ্ছ তুমি, একটু তো আরাম করতে দাও। তোমার দরদ কেন উতলে উঠছে? হ্যাঁ, তোমার এত টেনশন হচ্ছে কেন? ও কি তোমার বোন হয় নাকি? হ্যালো, কোথায় ছিলে তুমি? এতদিন ধরে কতবার ফোন করেছি, একটা ফোনও লাগে না। কেমন আছো তুমি? আরে এখানে টাওয়ারের প্রবলেম আছে। আচ্ছা ওইসব ছাড়ো, তুমি বলো কেমন আছো? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো ওখানে? তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে তো ওরা? হ্যাঁ হ্যাঁ, ওরা খুব ভালো ব্যবহার করে। খেতেও আমাকে ওই খাবারটাই দেন যেটা ওনারা খান। আমার ঘরটাও খুব সুন্দর আর বিছানাটাও খুব সুন্দর। আর জানো, কাজও তেমন বেশি নয়, যেমন নিজেদের বাড়িতে করতাম এখানেও তেমনটাই করি। যাই হোক, ওসব কথা ছাড়ো, এখন তুমি বলো যে তুমি কেমন আছো। হ্যালো হ্যালো, অঙ্কিতা, হ্যালো। আরে বাবা, ম্যাডামের অবস্থা দেখো, ফোনে বক বক করছে। কাজের সময় কোনো ফোন ইউজ হবে না, বুঝলে? যাও। অঙ্কিতা আমাকে মিথ্যে বলছে না তো? অঙ্কিতা, হ্যাঁ আমার জুতোটা নিয়ে আসো তো। স্যার, জুতো। এই, পরিয়ে দেবে কে? ভালো করে। হয়ে গেছে স্যার। এই, জুতোর ফিতেটা কে বাঁধবে? আমি বাঁধবো। তাড়াতাড়ি।
হয়ে গেছে স্যার। শোনো, আজ সন্ধেবেলায় ঠিক 5টার সময় সাইটে চলে আসবে আর টিফিনটা বানিয়ে দেবে। তুমি একদম সাইটে যাবে না, যা কাজ করার বাড়িতেই করবে, ঠিক আছে? কিন্তু তাতে তো দাদা ভীষণ রেগে যাবেন দিদি, বকবেন, আবার টাকাও কাটবেন। ওনার সঙ্গে আমি কথা বলে নেব। তুমি ওকে সাইটে যেতে দাওনি কেন? আমি চাই না ওর সঙ্গে কোনো খারাপ জিনিস যেন হয়। যদি আজকের পর আমার কাজের মধ্যে নাক গলাও না, তোমার দিব্যি তোমাকে প্রাণে মেরে ফেলবো, বুঝলে? পুরো প্রাণে। এই নাও, এই গয়নাগুলো নাও, এগুলোকে বিক্রি করে দাও আর ওর টাকা শোধ করো। এটা ভেবো না যে আমি তোমার জন্য করছি, এটা আমি নিজের জন্য করছি। এই নাও। না দিদি, এটা তো ওনারই টাকা। আমি যদি এরকমটা করি তাহলে আমার স্বামীর অভিশাপ লেগে যাবে দিদি। তুমি বুঝতে পারছো না, আমরা দুজনেই ওই লোকটার জালে ফেঁসে গেছি। আরে ওভাবে টেনো না, ভেঙে গেলে। এরকম অবস্থা নিজের কি করে বানালে তুমি? ও ঠিক আছে। আরে 2 শিফটেই কাজ করতে হয় তো, যাতে অনেক টাকা রোজগার করতে পারি। তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব তাড়াতাড়ি, তাই না? হ্যাঁ। না 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 না, একদম কাঁদবে না। না। তুমি খাবার খেয়েছো? খেয়েছি। মিথ্যে কথা বলছো তুমি। আমি তোমার জন্য খাবার আনছি এক্ষুনি। তোমার পছন্দের সুজির হালুয়া বানিয়েছি। শুধু শুধু 2 মিনিট। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আরে ওখানে কেন বসছো? টেবিলে বসে খাও। প্রথম গ্রাসটা আমি নিজের হাতে তোমায় খাওয়াবো, ঠিক আছে? অতিথি নাও তুমি আমার, বুঝলে? যাও বাইরে বসে খাও।
বাইরেতে আসা লোক অতিথি হয়। তুমি কথার মাঝখানে কথা বলবে না, বুঝলে? পরিষ্কার করো এগুলো। মিথ্যে বলছিলে না তুমি? মিথ্যে বলেছিলে না আমাকে? খুব ভালো করে থাকো এখানে, হ্যাঁ? মিথ্যে বলেছিলে তুমি আমায়। হ্যাঁ স্যার। তেল নিয়ে এসো আর আমার পাটা মালিশ করে দাও। না স্যার, আমি এটা করতে পারবো না। কেন? আমি আমার স্বামীকে ছাড়া আর কোনো পুরুষকেই ছুতে পারবো না। আচ্ছা, আমি বাইরের কোনো পুরুষ নই, তোমার মালিক আমি, আর তুমি হচ্ছে আমার গোলাম, বুঝলে? আর ভুলে গেলে নাকি যে তোমার স্বামী তোমাকে এখানে বন্ধক রেখে চলে গেছে? তাই যেটাই আমি বলবো সেটা তোমাকে করতে হবে। যাও গিয়ে তেলটা নিয়ে আসো। আমি লাগিয়ে দিচ্ছি। তোমাকে কেউ বললো মাঝখানে নাক গলাতে? তোমাকে যেটুকু বলা হয় সেটুকুই শুধু করো। যদি সহজ ভাষায় বুঝতে না পারো তাহলে বেরো এখান থেকে, বেরিয়ে যাও বাড়ি থেকে। আর তুমি দাঁড়িয়ে কেন? তেল নিয়ে আসো। আপনি আমাকে প্রাণে মেনে ফেলুন, আমাকে ফাঁসি দিয়ে দিন স্যার, কিন্তু এটা আমি করতে পারবো না। আমি আপনার পায়ে তেল মালিশ করতে পারবো না। আরে অনুজ, এটা এটা কি অবস্থা করেছিস নিজের? পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, নিজের বউকে অন্য কারোর হাতে ছেড়ে দিয়ে চলে এলি। এই মহিলাদেরকে তুই চিনিস না ভাই? আজকাল টাকার জন্য ওরা যা খুশি তাই করতে পারে। ওরা যদি একটু সুযোগ সুবিধা পায় না, তোকেও ছেড়ে দিয়ে চলে যাবে। আমার বউ এরকম নয়। নারী চরিত্র এমনি এমনি বলা হয় না ওদের। এখনো সময় আছে, বুঝে নে, নইলে এমন না হয় যে তোর বউ তোর হাত থেকে বেরিয়ে উড়ে না চলে যায়। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার তোর ব্যাপার ভাই, বুঝে নিস। ঠিক আছে ভাই, বেরোচ্ছি। টাকার প্রয়োজন পড়লে যে কাউকে টাকা ঋণ নিতে হতে পারে, আর তার বদলে কখনো মানুষ সোনাদানা, বাড়ির কাগজপত্র কিংবা জমি বন্ধক রেখে দেয়। কিন্তু ঋণের বদলে কোনো মানুষকে বন্ধক রেখে দেওয়া, এটা কেবল অনৈতিক নয়, আইনত অপরাধ। কিন্তু অনুজ আর অঙ্কিতা একে অপরকে অনেক ভালোবাসতো, একে অপরকে ছাড়া থাকতেই পারতো না। এই রকম অসহায় অবস্থার শিকার হয়ে অঙ্কিতা নিজেকে বন্ধক রাখতে রাজি হয়েছিল। তার পরিণাম, একদিকে যেমন শেখর অঙ্কিতাকে টর্চার করছিল, আর তেমন অন্যদিকে অনুজও তার চরিত্রের উপরে সন্দেহ করতে শুরু করে। নিজেকে চক্রবুদ্ধ থেকে বের করবে কি করে অঙ্কিতা? এই নাও, আজ বট সাবিত্রীর পুজো আছে, এই শাড়িটা পরে নাও। যখন আমার স্বামী আমার কাছে নেই, তাহলে কার জন্য সাজবো দিদি? আরে, বট সাবিত্রীর পূজা স্বামীর সুরক্ষার জন্য করা হয়, তাই আজকে একদম মন খারাপ করবে না। এই প্রার্থনা করো, নিজেখানেই থাকুন, ভালো থাকেন। পড়ো।
এই মহিলাদেরকে তুই চিনিস না ভাই, আজকাল টাকার জন্য ওরা যা খুশি তাই করতে পারে। ওরা যদি একটু সুযোগ সুবিধা পায় না, তোকেও ছেড়ে দিয়ে চলে যাবে। চলো পালিয়ে যাই। কি কথা বলছো তুমি? ধার না শোধ করে যদি চলে যাই তাহলে তোমার অভিশাপ লাগবে। চলো চলো, ওকে একদম বিশ্বাস করি না আমি। ও যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয় তখন? তুমি এত চিন্তা করো না। আমি মরে যাব, নিজের প্রাণ দিয়ে দেবো, কিন্তু নিজেকে কখনো কারো হাতে সঁপে দেব না। এই দেখো বিষের পুড়িয়া। এটা আমি নিজের সঙ্গে নিয়ে এসেছিলাম। ভবিষ্যতে কখনো যদি আমার মনে হয় যে আমি নিজেকে রক্ষা করতে পারছি না, আমি এটা খেয়ে নিজের প্রাণ দিয়ে দেবো, তবু নিজেকে কারো হাতে কখনো সঁপে দেব না। কোথা থেকে নিয়ে এসছো এটা? কোথা থেকে? হ্যাঁ? আমি লুকিয়ে নিজের সঙ্গে নিয়ে এসেছিলাম, শুধু তোমাকে বলা হয়নি। বাড়ি থেকে নিয়ে এসছি? হ্যাঁ? আর আমি কি কি ভাবছিলাম। আর আমি এত বড় পাপী যে তোমার উপর সন্দেহ করছিলাম। বন্ধু, এটা একটা নাটক। যেটা তুই দেখেছিস সেটাই সত্যি। ও ওখানে ভালো আছে। দেখ, তুই এবার ওকে ভুলে যা। তুই চাস তো আমার বউ ফিরে আসুক? হ্যাঁ ভাই, ছোটবেলার বন্ধু আমরা। বল না তোর কি হেল্প চাই। তাহলে 5 লাখ টাকা দে না, 1 বছরের মধ্যে ফিরিয়ে দেবো। বিশ্বাস আছে তো? ঠিক আছে, একটু সময় দে, দেখছি কি করতে পারি। অঙ্কিতাকেও ডাকো। অঙ্কিতা, হ্যাঁ দিদি। বসো। আমি কি করে? আরে বসো বসো। আরে দিদির দিকে কি দেখছো? বসো না। আরে নিচে নয়, এখানে বসো আমার পাশে। আরে বসো বসো। নাও খাবার খাও। আজ তুমি আমাদের সবার সঙ্গে বসে খাবার খাবে, ঠিক আছে? নাও খেয়ে নাও। আরে তুমিও বসো, তুমি দাঁড়িয়ে কেন? আর এটা হলো তোমার ফেভারিট রসগোল্লা। আরে নিচে কেন বসলে? আমি বললাম না তোমায় চেয়ারে এসে বসো আর খাবার খাও। তাড়াতাড়ি উপরে এসে বসো, আর যে প্লেট থেকে যেগুলো সরিয়ে দিলে না, তাড়াতাড়ি ওগুলো নিয়ে নাও। না, আমার বেঁচে থাকার জন্য এইটুকু খাবারই দরকার। ওই খাবারটা আমার ক্ষমতার বাইরে, আর মানুষের তার ক্ষমতার বাইরে গিয়ে কিছু করা উচিত নয়। আমি বললাম তো তোমায় যে এখানে এসে বসো, আর তোমার কোনো জ্ঞানের আমার প্রয়োজন নেই। ওঠো।
না, আমি ওখানে বসতে পারবো না। তুমি আমার কেনা গোলাম, বুঝলে? আর যেটা আমি বলবো সেটাই তোমায় করতে হবে। আমি আপনার কাজের লোক হলে কাজ করানোর জন্য বাধ্য করুন, এটার জন্য বাধ্য নই। ভুলে গেলে যে তোমার স্বামী তোমাকে এখানে কেন রেখে গেছিল? কারণ তুমি এখানে বন্ধক রয়েছো। চলো। হাত ছেড়ে দাও আমার বউ। ছেড়ে দাও। এই নাও তোমার 5 লাখ। বাকি 5 লাখ ওটা আমি পরে দেব। তাহলে যতক্ষণ পুরো 10 লাখ টাকা তুমি না দেবে, তোমার বউয়ের ওপর তোমার কোনো অধিকার থাকবে না, বুঝলে? চলো। আরে আপনি 10 লাখ টাকায় দুজনকে বন্দি করেছিলেন, 5 লাখ টাকায় আমার, 5 লাখ টাকা আমার বউয়ের জন্য। আমি 5 লাখ টাকা তো দিলাম। বেশি হিসাব আমাকে দেখিও না, বুঝলে? চলো তুমি। আমি আগে থেকেই জানতাম আপনার নজরটাই খারাপ। আমি বললাম না ও কোথাও যাবে না। চলো চলো। ছাড়ো অঙ্কিতাকে। তুমি সরো। ছেড়ে দিন। চলো। আরে ছেড়ে দিন না। কে মেরেছে ওকে? আমি জিজ্ঞেস করছি, কে মেরেছে ওকে? আমি। সমস্যা যাই হোক না কেন, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেওয়াটা কোনোদিনই ঠিক নয়। যদি সবাই এখন শাস্তি দিতে শুরু করে, নইলে আর তো আইনের কোনো প্রয়োজনই থাকবে না। ম্যাডাম, আপনি বলতে পারেন এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আইন কারুর কথার ওপরে চলে না, প্রমাণের ওপরে চলে। আইন দেরি করে আসলেও যখন আসে তখন শুধু সাজা দেয় না, সত্যিটাও সবার সামনে তুলে ধরে। নিয়ে চলো। ব্যবহারের জিনিস বন্ধক রাখতে হয়, কোনো মানুষকে নয়। কিন্তু আফসোস, আমাদের সমাজে এখনো কিছু মানুষ এই ধরনের মানসিকতা পোষণ করে, আর শেখরও তাদের মধ্যে একজন। ও সম্পর্ককে নয়, শুধু টাকা ভালোবাসত। আর সেই জন্য ও নিজের বৈবাহিক জীবনের পাশাপাশি অনুজ আর অঙ্কিতার জীবনের মধ্যেও বিষ ছড়াতে শুরু করেছিল। তার স্ত্রী নীলম প্রতি মুহূর্তে এটার বিরোধিতা করছিল, কিন্তু ও শোনেনি। তার পরিণাম নিজের জীবনটাকেই খোয়াতে হলো। এর পরিণাম আলাদা হতে পারত যদি অনুজ আর নীলম আইনের সাহায্য নিত। এদের দুজনের মধ্যে কোনো একজন যদি পুলিশের সাহায্য নিত, তাহলে গল্পটা হয়তো আলাদা হতো। মনে রাখবেন, অপরাধের সাহায্য নিলে আপনারা শুধু শাস্তিই পাবেন, ন্যায় নয়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি, যতই খারাপ অবস্থা হোক না কেন, আইনের সাহায্য নেবেন আর একটা সুস্থ সমাজ গড়ে তোলার কারিগর হয়ে উঠবেন।